আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিং এর পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিং এর ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 24 এবং 25 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ, অর্থাৎ আজকে আমরা রেওয়া মিলের এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা। দেখো, আজকে আমরা আলোচনা করব কি, রেওয়া মিল, অর্থাৎ রেওয়া মিলের যে এমসিকিউ আছে বহু নির্বাচনী, আজকে এই বহু নির্বাচনীর প্রশ্নোত্তর পর্বের সমাধান। সবাই একটু জলদি কমেন্ট করে আমাকে জানাতে হবে যে আমার কথাগুলো তুমি শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, এটা বাস্তব সত্য কথা, এখন কিছু করার নাই। ওকে, ক্লিয়ার? সবকিছু শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও সবকিছু শুনতে পাচ্ছ কিনা, এখন আমাকে একটু জানাবা। সবকিছু শুনতে পাচ্ছ কিনা আমাকে, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবা। আমি কি ক্লাস শুরু করব? আমার বারবার একটা ফোন আসতেছিল, ফোন আসার কারণে হচ্ছে কি আটকে যাচ্ছিল। আচ্ছা, যাই হোক, আমি কি শুরু করবো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি কি শুরু করবো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। আমি শুরু করবো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবো প্লিজ। আর যারা এখনো জয়েন করে নাই তাদেরকে জানিয়ে দাও যে আমরা ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। দেখো, আমরা সবাই জানি রেওয়া মিল। রেওয়া মিল হিসাবের কি যাচাই করে? রেওয়া মিল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে, এটা একটা সত্যি কথা। 2 নম্বর হচ্ছে রেওয়া মিল হিসাবের কোনো অঙ্গ নয়, এটা একটা তালিকা মাত্র। আমরা রেওয়া মিল কি দিয়ে প্রস্তুত করি? খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে রেওয়া মিল প্রস্তুত করি। এবং রেওয়া মিলের কিন্তু দুইটা পক্ষ, এটা আমরা মোটামুটি সবাই জানি। একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। তো এরপরে আসো, আমি আরেকটু জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দেই। হিসাব কয় প্রকার একটু কমেন্ট করে জানাবা। হিসাব কয় প্রকার একটু কমেন্ট করে আমাকে জানাবা। হিসাব কয় প্রকার? 5 প্রকার। হিসাব কয় প্রকার? 5 প্রকার। একটু কমেন্ট করে জানাও হিসাব কয় প্রকার? 5 প্রকার। সবাই একটু কমেন্ট করে জানাবা হিসাব কয় প্রকার? 5 প্রকার। কি কি? 1, সম্পদ। 2 নম্বর, দায়। 3, মালিকানা সত্ত্ব। 4 নম্বর, আয়। 5 নম্বর, ব্যয়। এই যে দেখো, এই 5টা হিসাবের উপরেই কিন্তু আমাদের রেওয়া মিলটা নির্ভর করতেছে। এবার মনে রাখবা, এই 5 প্রকার হিসাবের ভিতরে 2 প্রকার হিসাব আছে যেটাকে বলা হয় সব। এই সব কথাটা রেওয়া মিলের ডেবিট পাশে বসে। সব মানে কি? সম্পদ আর ব্যয়। সব মানে কি? সম্পদ আর ব্যয়। আর বাকি যে 3 প্রকার হিসাব আছে, ওই 3 প্রকার হিসাবকে আমরা সংক্ষেপে বলি কি? আদম। আদম সবসময় রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। আদম মানে কি? আয়, দায়, মালিকানা সত্ত্ব। একটু ভালো করে বুঝো, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তার মানে এই যে হিসাব 5 প্রকার, এই 5 প্রকার হিসাবের ভিতরে 3 প্রকার হিসাব রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে, আর 2 প্রকার হিসাব রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে বলো। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এই পর্যন্ত ক্লিয়ার? আমাকে একটু বলবা এই পর্যন্ত ক্লিয়ার? 5 প্রকার হিসাবের ভিতরে কোন হিসাবটা ডেবিট পাশে বসবে আর কোন হিসাবটা ক্রেডিট পাশে বসবে, যদি তুমি এটা আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার জন্য রেওয়া মিলটা বোঝা খুবই সহজ হবে। এই জিনিসটা আগে আমাকে একটু ক্লিয়ার করো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে, এবার আমরা চলে যাচ্ছি এমসিকিউ প্রশ্নের সমাধানে। এবার আসো, রেওয়া মিল কি
আসলে রেওমিল জিনিসটা কি? একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে রেওমিল প্রস্তুত করতে হয় খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে। খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে, এই যে দেখো রেওমিল প্রস্তুত করতে হয় খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে। তার মানে এই জায়গায় খতিয়ানের উদ্বৃত্তের তালিকা এটাই হবে রেওমিল নাকি? তাহলে অপশন কোনটা হবে বলো? অফিসের ঠিকানা হচ্ছে 60 ফিট আমতলা মিরপুর ঢাকা। 60 ফিট আমতলা মিরপুর ঢাকা। রেওমিল কি? এই যে দেখো রেওমিল কি? রেওমিল হচ্ছে একটি হিসাব খাত না, একটি পরিপূর্ণ হিসাব তাও না, একটি আংশিক হিসাব তাও না। রেওমিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্তের তালিকা। অর্থাৎ খতিয়ান যে আমরা প্রস্তুত করি, প্রস্তুত করার পর খতিয়ানের যে তালিকাটা বাইর হয়, হ্যাঁ উদ্বৃত্ত যে বাইর হয়, ওই উদ্বৃত্তগুলোকে কোনটা ডেবিট পাশে বসবে সেটাকে ডেবিট পাশে বসানো, কোনটা ক্রেডিট পাশে বসবে ওইটাকে ক্রেডিট পাশে বসানো, এটাই হচ্ছে রেওমিল। কথা কি বুঝতে পারছো? ওকে, এবার দেখো 2 নম্বর, কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? এই জায়গায় খেয়াল করো, কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। এই যে আমি তোমাদেরকে রেওমিল পড়ানোর সময় একটা নোট আমি লিখে দিছিলাম, একটা নোট। এগুলো আমার বইতে, বেসিক অ্যাকাউন্টিং বইতে এই প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে তুলে ধরছি। যারা এখনো বেসিক অ্যাকাউন্টিং বইটি অর্ডার করো নাই, তোমরা অর্ডার করে নাও, প্রি অর্ডার করে নাও, কারণ বেসিক অ্যাকাউন্টিং বই কমপ্লিট হয়ে গেছে, কালকেই চলে আসবে আমার কাছে ইনশাল্লাহ। কালকে থেকে আমরা দেওয়া শুরু করে দিব। ওকে, এবার দেখো কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে। আমি তোমাদেরকে বলেছিলাম সকল সঞ্চিতি রেওমিলের ক্রেডিট পাশে বসে, সকল সঞ্চিতি রেওমিলের ক্রেডিট পাশে বসে, শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি বাদে সকল সঞ্চিতি রেওমিলের ক্রেডিট পাশে বসবে। একটা সঞ্চিতি আছে যেটা রেওমিলের ডেবিট পাশে বসবে, সেটা হচ্ছে পাওনাদারের বার্তা সঞ্চিতি। এই যে এই জায়গায় পাওনাদার বলতে বোঝাচ্ছে প্রদেয় হিসাব, কারণ পাওনাদার যেই কথা প্রদেয় হিসাব একই কথা, পাওনাদার যেই কথা প্রদেয় হিসাব একই কথা। প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিতি অর্থাৎ পাওনাদারের বার্তা সঞ্চিতি, এইটা বাদে বাকি যত সঞ্চিতি আছে সব রেওমিলের ক্রেডিট পাশে বসবে। তাহলে সাধারণ সঞ্চিতি রেওমিলের ক্রেডিট পাশে বসবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওমিলের ক্রেডিট পাশে বসবে, প্রাপ্য হিসাবের বার্তা সঞ্চিতি রেওমিলের ক্রেডিট পাশে বসবে, শুধুমাত্র প্রদেয় হিসাবের বার্তা সঞ্চিতি রেওমিলের ডেবিট পাশে বসবে। এই 2 নম্বর প্রশ্নটা বুঝতে পারছো কিনা? এই 2 নম্বর হিসাবটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। 2 নম্বর এমসিকিউটা নিয়ে কোনো প্রবলেম? 2 নম্বর এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম? 2 নম্বর এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম আমাকে জানাবা। 2 নম্বর এমসিকিউ নিয়ে কোনো প্রবলেম আছে? ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? 2 নম্বর এমসিকিউটা কি বুঝতে পারছো? ওকে ফাইন। এবার বলো কোনটি রেওমিলে অন্তর্ভুক্ত হয় না। এটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একদম ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছি রেওমিলে অন্তর্ভুক্ত হয় না কোন জিনিসগুলো। বলো, আমি তোমাদেরকে পড়িয়েছি সংক্ষেপে বোঝার জন্য। প্রা টাকা বস্তু, এই যে দেখো প্রা টাকা, তারপরে হচ্ছে বস্তু রেওমিলের শত্রু। এই যে দেখো প্রা টাকা বস্তু রেওমিলের শত্রু। তাহলে বলো তো রেওমিলে কোন জিনিসগুলো আসবে না? প্রা টাকা বস্তু রেওমিলের শত্রু। প্রা টাকা বলতে বোঝাচ্ছে প্রারম্ভিক টাকা, যেমন প্রারম্ভিক হাতে নগদ, এটা রেওমিলে আসবে না। প্রারম্ভিক ব্যাংক জমা রেওমিলে আসবে না। প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত রেওমিলে আসবে না। প্রারম্ভিক বিনিয়োগ রেওমিলে আসবে না। তারপরে প্রারম্ভিক প্রাপ্য হিসাব রেওমিলে আসবে না। প্রারম্ভিক প্রদেয় হিসাব রেওমিলে আসবে না। এই জিনিসগুলো রেওমিলে আসে না, এগুলো প্রা টাকা। অর্থাৎ প্রা মানে প্রারম্ভিক, টাকা তো টাকাই, অর্থাৎ যেগুলো প্রারম্ভিক বুঝাবে এগুলো রেওমিলে কিন্তু আসবে না। তাহলে একটা সংক্ষেপে মনে রাখবা, প্রা টাকা বস্তু, প্রা টাকা বস্তু। এই প্রা টাকার ভিতরে 2 ধরনের জিনিস হয়, প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায়। এগুলো রেওমিলে আসে না। আমি সংক্ষেপে বোঝার জন্য তোমাকে বলছি প্রা টাকা, প্রা মানে প্রারম্ভিক, অর্থাৎ প্রারম্ভিক সম্পদ এবং প্রারম্ভিক দায় যেটাকে বুঝায় ওইটা রেওমিলে আসে না। প্রারম্ভিক সম্পদ
এবং প্রারম্ভিক দায় যেটাকে বলে সেটা রেও মিলে আসে না। এবার আসো, স মানে কি? স মানে সমাপনী, বস্তু মানে পণ্য, তার মানে সমাপনী পণ্য রেও মিলে আসবে না। যেমন সমাপনী মজুদ পণ্য, যেমন সমাপনী মজুদ পণ্য, এটা রেও মিলে আসবে না। সমাপনী মণিহারি, এটাও রেও মিলে আসবে না। এই সমাপনী মণিহারির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অব্যবহৃত মণিহারি। অব্যবহৃত মণিহারি, এটা কিন্তু রেও মিলে আসবে না। তাহলে সব বস্তুর ভিতরে এই জিনিসগুলো, আর প্রা টাকার ভিতরে এই জিনিসগুলো। তাহলে বলো তো তোমরা বুঝতে পারছো কিনা? আমরা একটু পড়ার দিকে মনোযোগী হই। এই জায়গাটুকু বুঝতে পারছো কিনা বলো? কোন জিনিসগুলো রেও মিলে আসবে না? প্রা টাকা, স বস্তু, রেও মিলের শত্রু। প্রা টাকা, স বস্তু, রেও মিলের শত্রু। তোমরা কি ক্লাসে আসো? যদি ক্লাসে থাকো তাহলে একটু জানিয়ে দিবা। দেখো, প্রা টাকা, স বস্তু, রেও মিলের শত্রু। ভাই, কিছু আইটেম আছে যেগুলো রেও মিলে আসে না। যেমন এই যে প্রা টাকা, এই প্রা টাকার ভিতরে কোন জিনিসগুলো পড়ে? যেমন প্রারম্ভিক হাতে নগদ। ভাই, প্রারম্ভিক হাতে নগদ রেও মিলে আসবে না, কারণ এটা বছরের শুরু। মনে রাখবা, বছরের শুরুতে আমার কাছে 10 টাকা ছিল, আর বছরের শেষে আমার কাছে 20 টাকা আছে। তাহলে এই যে বছরের শুরুতে যে টাকাটা, এটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ, আর বছরের শেষে আমার কাছে যে টাকাটা, এটা হচ্ছে সমাপনী হাতে নগদ। এখন বছরের শুরুতে আমার স্টুডেন্ট সংখ্যা ছিল 10 জন, আর বছরের শেষে আমার স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 20 জন। তাহলে আমি যদি বছরের শেষেরটা নেই, তাহলে শুরুরটা নেওয়ার কোনো দরকার নেই, কারণ এই 10 জন কিন্তু এই 20 জনের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে আছে। যেমন তোমাদের কথাই বলি, সবাই কিন্তু শুরুতে আমাদের সাথে ছিল না। যারা শুরুতে ছিল তারা হচ্ছে প্রারম্ভিক, আর যারা এখন আসো তোমরা, তোমরা হচ্ছে সমাপনী। তো তোমাদের সবাই কিন্তু সমাপনী। শুরুতে যারা ছিল, লাস্টে যারা ভর্তি হয়েছে, সবাই মিলেই কিন্তু সমাপনী। যারা শুরুতে ছিল, তো শুধু তাদেরকে আমি কেন নিব? আমি সবাইকে একসাথে নেই, তাহলে সমাপনীটা নিলেই কিন্তু আমার হয়ে যায়। এই জন্য আমি বলবো, টাকার ক্ষেত্রে আমরা প্রারম্ভিকটা নিব না। মনে রাখবা, প্রা টাকা, স বস্তু, রেও মিলে আসবে না। এবার এই জায়গায় তুমি আমাকে বলবা যে কোন জিনিসটা আসবে না। রেও মিলে কোনটি অন্তর্ভুক্ত হয় না? প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, একটু আগেই কিন্তু লিখছে, এই যে ব্যাংক জমা, এটা হচ্ছে প্রা টাকার ভিতরে পড়ে। এই যে প্রা টাকা, আমি যে নিয়মটা লিখে দিয়েছি, এই যে প্রা টাকা প্রারম্ভিক লেখা আছে, তাহলে এটা রেও মিলে আসবে না। সমাপনী ব্যাংক জমা অতিরিক্ত আসবে, সমাপনী নগদ অতিরিক্ত আসবে, প্রাথমিক খরচ আসবে, আসবে না। এটা আসবে না কোনটা? একটু কমেন্ট করে জানান। ওকে, এই যে দেখেন, প্রারম্ভিক ব্যাংক জমা, এটা আসবে না, কারণ এটা প্রা টাকা কি বুঝাচ্ছে। প্রারম্ভিক ব্যাংক জমা, এটা কিন্তু আসবে না। প্রারম্ভিক ব্যাংক জমা, এটা কিন্তু আসবে না। এবার সমন্বিত ক্রয়, এবার তোমাদেরকে আমি বাহির করে দেখাই সমন্বিত ক্রয় কিভাবে বাহির করতে হয়। গভীর মনোযোগ দিতে হবে। দেখো, সমন্বিত ক্রয়ের আরেকটা নাম কি? বিক্রিত পণ্যের ব্যয় বলে। দেখো, সমন্বিত ক্রয় কিভাবে বাহির করতে হয়। সমন্বিত ক্রয় বাহির করার সূত্র, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ পণ্য, তার সাথে আমি যোগ করব ক্রয়। কি যোগ করব? ক্রয় যোগ করব। তার থেকে আমি বাদ দেব কি? ক্রয় ফেরত। কি বাদ দিব? ক্রয় ফেরত। এবার তার থেকে আমি বাদ দেব কি? সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। তাহলে আমি পেয়ে যাব সমন্বিত ক্রয়। দেখো, সমন্বিত ক্রয়। এবার এই তিনটাকে আবার কি বলে জানো? এই তিনটাকে যোগ করলে বলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্য। এই যে দেখো, এই তিনটাকে আবার একসাথে বলে বিক্রয়যোগ্য পণ্য। ভালো করে বুঝো, সমন্বিত ক্রয় কিভাবে বাহির করতে হয়, এটা সৃজনশীলের ক নম্বরে আসে এবং এমসিকিউতে এই রিলেটেড প্রশ্ন আসে। দেখো, সমন্বিত ক্রয় কিভাবে বাহির করতে হয়। প্রারম্ভিক মজুদ পণ্য, তার সাথে যোগ করব কি? ক্রয়। যদি প্রশ্নে ক্রয় ফেরত থাকে তাহলে সেটা বাদ দিব ক্রয় থেকে, আর যদি না থাকে তো নাই। তারপরে আমরা বাদ দিব কি? সমাপনী মজুদ পণ্য। যোগ বিয়োগ করার পরে যে রেজাল্টটা পাবো সেটা সমন্বিত ক্রয়। এবার এই তিনটাকে আবার একসাথে বলে কি জানো? বিক্রয়যোগ্য পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, ক্রয় ফেরত।
বা প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, এগুলোকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্য। বিক্রয়যোগ্য পণ্য, তাহলে বিক্রয়যোগ্য পণ্য থেকে আমি যদি সমাপনী মজুত পণ্য বিয়োগ করি তাহলে আমি সমন্বিত ক্রয় পাবো, অথবা প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ ক্রয় ফেরত, তার থেকে আমি সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমি সমন্বিত ক্রয় পাবো। একজনে প্রশ্ন করছো সমন্বিত ক্রয় কি? সমন্বিত ক্রয় মানে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়টা, বিক্রিত পণ্যের ব্যয়টা, বিক্রিত পণ্যের ব্যয়, এটাকে সমন্বিত ক্রয় বলে। আরেকজন বলছো সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য আসবে। জি, যদি প্রশ্নে সমন্বিত ক্রয় থাকে তাহলে মজুত পণ্য আসবে, আর প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, মানে সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিকটা আসবে না। যদি দাঁড়ে ক্রয় তাহলে আসবে। একজনে বলছো দাঁড়ে ক্রয় থাকলে আসবে কিনা? জি, দাঁড়ে ক্রয় থাকলে আসবে, এটা স্বাভাবিক বিষয়। এবার দেখো আমাদের সৃজনশীলটা বলছে সমন্বিত ক্রয় মানে কি। এই যে দেখো এই জায়গায় সমন্বিত ক্রয় কোনটা বলো, তোমরা বলো সমন্বিত ক্রয় কোনটা? বিক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য না, সমন্বিত ক্রয়ের ভিতরে বিক্রয় থাকতে পারবে না, এটা বাদ। তাহলে কি আছে? এই যে বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুত পণ্য, এটা সঠিক। তারপরে প্রারম্ভিক মজুত যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত, তাহলে এটা সঠিক। 2 আর 3, তাহলে 2 আর 3 কোথায় আছে আমরা একটু খুঁজি। 2 আর 3 এই জায়গায় অপশনে তারা ভুল দিছে। 2 আর 3 এই জায়গায় যেহেতু অপশনে নাই, তাহলে আমাদের এই জায়গায় হবে সঠিক উত্তর হবে 2 আর 3। এটা যে জায়গায় থাকবে সেটাকে কিন্তু আমরা বেছে নিব, কিন্তু 2 আর 3 কিন্তু তারা এই জায়গায় দেয় নাই। এই যে দেখো 2 আর 3 হবে, 2 আর 3। সাপোজ ধরে নাও মনে করে এটা 2 আর 3, এটা উত্তর হবে, এটা 2 আর 3। এই জায়গায় ভুল হয়েছে, সঠিক উত্তর হবে 2 আর 3, যে জায়গায় থাকবে সেটা 2 আর 3, 2 আর 3, 2 আর 3 হবে। ধরে নাও এটা 2 আর 3 হবে, বারবার বলতেছি 2 আর 3। যেহেতু অপশনে দেওয়া নাই আমরা এটাকে ধরে নিতে পারলাম না, আমরা শিখে নিলাম 2 আর 3। এবার আসো কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? প্রদেয় হিসাব, এটা আমার জন্য দায়। প্রাপ্য হিসাব, এটা আমার জন্য সম্পদ। বিক্রয় হিসাব, এটা আমার জন্য আয়। বিক্রয় ফেরত হিসাব, এটা আমার জন্য আয় হ্রাস। তাহলে এই জায়গায় কোনটি অন্য তিনটি হতে ভিন্ন, এটা যা চাইছে এই জায়গায় সঠিক উত্তর একটাও নাই। এই প্রশ্নটা ভুল, যে স্লাইড করছে সে প্রশ্নটা ভুল করছে। না 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 না, তোমরা যদি মনে করো এই জায়গায় কোনটি অন্য তিনটি হতে ভিন্ন, তার মানে দেখো একটা দায় দেওয়া, একটা সম্পদ দেওয়া, আরেকটা আয় দেওয়া, আর আরেকটা আয় হ্রাস। আয় হ্রাস মানে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়, আয় হ্রাস মানে প্রতিষ্ঠানের জন্য ব্যয় হয়। তার মানে এটা সঠিক উত্তর দেওয়া নাই, এটাতে সঠিক উত্তরটা দেওয়া নেই। জি, এই জায়গায় ভুল আছে, এই কোশ্চেনটা পুরাই ভুল, এই কোশ্চেনটা পুরাই ভুল। আচ্ছা এটা বলো ক্রয় ফেরত রেওমিলের ক্রেডিট পার্শ্বে দেখানো হয় কেন? ক্রয় ফেরত রেওমিলের ক্রেডিট পার্শ্বে দেখানো হয় কেন? দেখো এটার উত্তর কি হবে? ক্রয় ফেরত, আগে তুমি বুঝো ক্রয় করলে কি হয়। ক্রয় করলে ব্যয় হয়, অর্থাৎ ব্যয় বৃদ্ধি। ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়। আর ক্রয় ফেরত এটার মানে কি? ক্রয় ফেরত তাহলে ব্যয়ের উল্টাটা, তার মানে ব্যয় এই জায়গায় হ্রাস পাবে, ব্যয় হ্রাস। তাহলে এই যে দেখো ব্যয় হ্রাস করার জন্য, তার মানে ব্যয় হ্রাস করার জন্য উত্তর হবে গ। ক্রয় ফেরত রেওমিলের ক্রেডিট পাশে বসে একমাত্র ব্যয় হ্রাস পায়, এই জন্য ব্যয় হ্রাস করার জন্য। ব্যয় কি করার জন্য? হ্রাস করার জন্য। ক্লিয়ার বুঝতে পারছো কিনা বলো, ক্লিয়ার বুঝতে পারছো কিনা বলো। তুমি আগে দেখো ক্রয় করলে কি হয়, ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পায়, ক্রয়ের উল্টাটা কি? ক্রয় ফেরত, তাহলে ব্যয় কি পাবে? হ্রাস পাবে। ব্যয় হ্রাস পাওয়া মানে প্রতিষ্ঠানের জন্য কি জানো? ব্যয় হ্রাস পাওয়া মানে প্রতিষ্ঠানের জন্য আয় হওয়া। ব্যয় হ্রাস পাওয়া মানে প্রতিষ্ঠানের জন্য আয় হওয়া। জি, আমার বেসিক অ্যাকাউন্টিং বইতে আমি এই এমসিকিউ গুলো সব দিয়েছি, আর বেসিক অ্যাকাউন্টিং এর যত এমসিকিউ আছে, সিকিউ আছে, সব সমাধান করে দিব আমি তোমাদেরকে।
এবার বলো বিক্রয় খতিয়ানের জেরকে কি হিসাব বলে? বিক্রয় খতিয়ানের জের এটার মানে কি? বিক্রয় খতিয়ানের জেরকে কি হিসাব বলে? এটা আমি লিখে দিছিলাম সমার্থক শব্দ। দেখো বিক্রয় খতিয়ানের জের মানে প্রাপ্য হিসাব, মানে দেনাদার। দেনাদারের আরেকটা সমার্থক শব্দ এই যে প্রাপ্য হিসাব, প্রস্তুকঋণ, 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 বিক্রয় খতিয়ানের জের, এগুলো হচ্ছে দেনাদারের সমার্থক শব্দ। তাহলে আমরা এই জায়গায় পেয়ে গেছি এই যে দেনাদারের সমার্থক শব্দ প্রাপ্য হিসাব, অর্থাৎ বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে দেনাদারের সমার্থক শব্দ। বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে দেনাদারের সমার্থক শব্দ। বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে দেনাদারের সমার্থক শব্দ। কার সমার্থক শব্দ? দেনাদারের। হ্যাঁ, দাঁড়ে বিক্রয় করলে দেনাদারের পরিমাণ বাড়ে, তাই দাঁড়ে বিক্রয় মানে হচ্ছে বিক্রয় খতিয়ানে আসবে, তাই প্রাপ্য হিসাব। ওকে, এই জায়গায় কি বলছে দেখো, রেওমিলের ক্রেডিট কলামে লিপিবদ্ধ হয়। আমরা রেওমিলের ক্রেডিট দিকে কোনটা লিপিবদ্ধ করব? এই যে দেখো বকেয়া খরচ, এটা আমার জন্য দায়। বকেয়া আয়, এইটা আবার আমার জন্য সম্পদ। তাহলে সম্পদ ডেবিট পাশে বসবে, দায় ক্রেডিট পাশে বসবে, তাহলে এটা হবে না। বলছে ক্রেডিট কলামে কোনটা বসবে? অগ্রিম খরচ, এটা আমার জন্য সম্পদ, ডেবিট পাশে বসবে। অগ্রিম আয়, এটা আবার আমার জন্য দায়, ক্রেডিট পাশে বসবে। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার দেখো বকেয়া খরচ, এটা তোমার জন্য দায়, খরচ বকেয়া তোমার জন্য দায়, তাই ক্রেডিট পাশে বসবে। অগ্রিম আয়, এইটাও আমাদের জন্য দায়, ক্রেডিট পাশে বসবে। এই যে আমরা পেয়ে গেছি সঠিক উত্তর, যে এই গ নাম্বারটা ভিতরে যে দুইটা এন্ট্রি আছে, এই দুইটা এন্ট্রি ক্রেডিট পাশে বসবে। কেন বসবে? এই যে দেখো বকেয়া খরচ, এটা দায়, খরচ বকেয়া দায়। ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম সমন্বয়ের এন্ট্রি গুলো মনে আছে কিনা দেখো, এই যে আয় অগ্রিম, আয় অগ্রিম, আয় বকেয়া, ব্যয় অগ্রিম, ব্যয় বকেয়া। ওই যে মিললে দায়, না মিললে সম্পদ। এই যে দেখো, ওকে, এই যে দেখো শব্দের প্রথম অক্ষর, শেষের শব্দের প্রথম অক্ষর, শব্দের প্রথম অক্ষর, শেষের শব্দের প্রথম অক্ষর যদি মিল থাকে তাহলে এটা দায়, তাই না? এই যে ব্যয় বকেয়া, এটা আমার জন্য দায়। আয় অগ্রিম, এই যে বকেয়া ব্যয় আর আয় অগ্রিম। রেওমিলে ধরা পড়ে না কি? রেওমিলে ধরা পড়ে না ভুল। কোন ভুলগুলো রেওমিলে ধরা পড়ে না? এক, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল। নিচের কোনটি সঠিক বলো? রেওমিলে ধরা পড়ে না কোনটি? রেওমিলে ধরা পড়ে না কোনটি? বাদ পড়ার ভুল, এটাও সঠিক, এটা রেওমিলে ধরা পড়বে না। পরিপূরক ভুল, এটাও রেওমিলে ধরা পড়বে না। নীতিগত ভুল, এটাও কিন্তু রেওমিলে ধরা পড়বে না। তাহলে যেটা হচ্ছে বাদ পড়ার ভুল রেওমিলে ধরা পড়বে না, পরিপূরক ভুল রেওমিলে ধরা পড়বে না, নীতিগত ভুল রেওমিলে ধরা পড়বে না। উত্তর সঠিক 1, 2, 3, যেটা এই জায়গায় দেওয়া নেই। যে স্লাইড করছে সে ভুল করছে, অবশ্যই যে স্লাইড করছে সে ভুল করছে। উত্তরের জায়গায় দেওয়া নাই, উত্তর তিনটাই সঠিক হবে। 1, 2, 3, উত্তর তিনটাই সঠিক। বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা বলো? কথা বলতে হবে। বুঝতে পারছো কিনা বলো? এই জায়গায় উত্তরটা সঠিক দেওয়া নাই। বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, ভুলগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কেমন? দেখো, মনোযোগ দাও। ভুল দুই প্রকার, বলো ভুল কয় প্রকার? একটু কমেন্ট করে জানো। ভুল কয় প্রকার? ভুল দুই প্রকার। ভুল কয় প্রকার? দুই প্রকার। এক, নীতিগত ভুল। দুই, করণিক ভুল। ভুল কয় প্রকার? দুই প্রকার। এক, নীতিগত ভুল, দুই, করণিক ভুল। নীতিগত ভুল আবার দুই ধরনের।
নীতিগত ভুল কিন্তু দুই প্রকার। নীতিগত ভুল আবার কয় প্রকার? দুই প্রকার। আর করণিক ভুল কয় প্রকার? চার প্রকার। নীতিগত ভুল কয় প্রকার? দুই প্রকার। করণিক ভুল কয় প্রকার? চার প্রকার। বলো। ভুল প্রথমে দুই প্রকার, একটা হচ্ছে নীতিগত ভুল আর একটা হচ্ছে করণিক ভুল। এবার নীতিগত ভুল আবার কয় ধরনের? দুই ধরনের। আর করণিক ভুল কয় ধরনের? চার ধরনের। এবার আসো নীতিগত ভুল যে দুই ধরনের এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। খেয়াল করো, এই যে দেখো নীতিগত ভুল দুই ধরনের। প্রথমটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা। মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা। এই যে দেখো মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা। কথা কি বুঝতে পারতেছেন না? হ্যালো, শুনতে পাচ্ছেন? এটা ফেসবুকের একটা সমস্যা। ফেসবুকে এই দুই একদিন যাবত একটু প্রবলেম হচ্ছে, যার কারণে সাউন্ডের একটু এদিক সেদিক হচ্ছে। এখন এটা আসলে আমার হাতে কিছু করার নাই, যদি সাউন্ডে প্রবলেম হয় এটা আসলে আমার হাতে কিচ্ছু করার নেই। কালকে থেকে না, এই দুই দিন থেকে ফেসবুকের একটু আপডেট চলতেছে। ফেসবুকের আপডেটের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। এখন শুনতে পাচ্ছেন? এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। এখন ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। ওকে, এবার দেখেন যেটা আমি বলতেছিলাম, নীতিগত ভুল দুই প্রকার। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দেই, মনে করেন যন্ত্রপাতি ক্রয়। ভুলে আমি ক্রয় নামে ডেবিট করে ফেলছি। এই যে দেখেন যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি এটা আমার জন্য সম্পদ। তো আমি কি করছি, সম্পদ নামে না লিখে আমি ক্রয় নামে ডেবিট করে ফেলছি। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। আর ব্যয় আমার জন্য কোন জাতীয় লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। সম্পদ আমার জন্য কোন জাতীয় লেনদেন? মূলধন জাতীয় লেনদেন। দেখেন লেখার করছি মূলধন জাতীয় লেনদেন নামে, আমি ভুলে লিপিবদ্ধ করছি ক্রয় নামে। ক্রয় করলে কি হয়? ব্যয়। ব্যয় কোন জাতীয় লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমি হিসাব বিজ্ঞানের নীতিটাকে কি করলাম? লঙ্ঘন করলাম। তাহলে এটাই হচ্ছে নীতিগত ভুল। আর এই ভুলের কারণে আমার রেও মিলে কোনো পার্থক্য সৃষ্টি হবে না। কেন? কারণ যন্ত্রপাতি আমি যদি লিখতাম যন্ত্রপাতি ও রেও মিলের ডেবিট পাশে বসে, ক্রয় কিন্তু রেও মিলের ডেবিট পাশে বসে। তাই রেও মিলের যোগফলের মধ্যে কোনো পার্থক্য হবে না। শুধুমাত্র আমি হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করার কারণে আমার রেও মিলটা অশুদ্ধ থেকে যাবে। এটাই হচ্ছে নীতিগত ভুলের প্রথম উদাহরণ। বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। নীতিগত ভুলটা প্রথমটা বুঝতে পারছেন কিনা বলেন। মূলধন জাতীয় লেনদেনকে আমি যদি মুনাফা জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করি, তাহলে আমি যেই ভুলটা করলাম এটাই হচ্ছে নীতিগত ভুল। বলেন তো বুঝতে পারছেন কিনা। মূলধন জাতীয় লেনদেনকে আমি যদি মুনাফা জাতীয় লেনদেন নামে লিখি, তাহলে আমি যেই ভুলটা করলাম এটা নীতিগত ভুল। এরপরে আসেন আরেকটা উদাহরণে আসেন। মুনাফা জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনকে আমি ভুলে মূলধন জাতীয় লেনদেন নামে লিপিবদ্ধ করছি। এই যে দেখেন একটা উদাহরণ দেখেন, আসবাবপত্র মেরামত।
আসবাবপত্র মেরামত ব্যয়। তো আমি কি করছি জানেন, এই যে আসবাবপত্রের মেরামত ব্যয় আমি আসবাবপত্র নামে ডেবিট করে ফেলছি, আসবাবপত্র নামে ডেবিট করে ফেলছি। দেখেন আসবাবপত্রের মেরামত ব্যয় আমার দরকার কি ছিল জানেন, মেরামত, এই যে মেরামত এটা আমার জন্য ব্যয়, আমি এই নামে ডেবিট করার কথা ছিল, মেরামত হিসাব, মানে মেরামত নামে লেখার দরকার ছিল। তো আমি মেরামত নামে না লিখে আমি আসবাবপত্র নামে লিপিবদ্ধ করে ফেলছি। তাহলে আমি কি ভুল করলাম, আমি যদি আসবাবপত্র নামে লিখি তাহলে এটা হবে আমার জন্য মূলধন, কারণ এটা সম্পদ। কিন্তু লেখার দরকার ছিল কি ব্যয় নামে, মানে মুনাফা। অর্থাৎ আমি মুনাফা নামে না লিখে আমি কি নামে লিখলাম, মূলধন নামে লিখলাম। তাহলে এটাও কিন্তু নীতিগত একটা ভুল, এটাও কিন্তু নীতিগত ভুল। বুঝতে পারছেন কিনা বলেন, এটাও কিন্তু নীতিগত ভুল, এটাও একটা নীতিগত ভুল। বলেন তো বুঝতে পারছেন কিনা। মুনাফা জাতীয় লেনদেনকে ভুলে মূলধন জাতীয় লেনদেন নামে লিখা এবং মূলধন জাতীয় লেনদেনকে ভুলে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা। বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন। আজকে এই অধ্যায়ের এমসিকিউর উপরে পরীক্ষা থাকবে, আজকে এই অধ্যায়ের এমসিকিউর উপরে পরীক্ষা থাকবে। ভাই একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার কিনা। এবার আসেন, করণিক ভুল 4 প্রকার। 1, লেখার ভুল। 2, বাদ পড়ার ভুল। 3, বেদাখিলার ভুল। 4, পরিপূরক ভুল। ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে করণিক ভুল 4টা। করণিক ভুল কয়টা একটু কমেন্ট করে জানান। 4টা। 1, লেখার ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। পরিপূরক ভুল, তাহলে বলেন তো লেখার ভুল কয়টা, একটু কমেন্ট করে জানাবেন। লেখার ভুল কয়টা, আরে করণিক ভুল কয়টা। করণিক ভুল কয়টা, 4টা। বলেন করণিক ভুল কয়টা, 4টা। করণিক ভুল কয়টা একটু কমেন্ট করে জানাবেন। 4টা। লেখার ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। এবার আসেন প্রত্যেকটার একটা করে উদাহরণ দিচ্ছি আমি, প্রত্যেকটার একটা করে উদাহরণ দিচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। যেমন প্রথমে আসেন লেখার ভুল। পণ্য ক্রয় করছেন 5,000 টাকা, পণ্য ক্রয় 5,000 টাকা, আপনি 5,000 টাকা না লিখে আপনি লিখছেন 500 টাকা। এই যে ক্রয় হিসাব লেখার কথা 5,000, আপনি লিখছেন 500, তাহলে এই ভুলটাকে বলা হয় লেখার ভুল। এই ভুলটাকে বলা হয় কি, লেখার ভুল। এই ভুলটাকে বলা হয় কি, লেখার ভুল। 2, বাদ পড়ার ভুল কোনটা, বাদ পড়ার ভুল কোনটা একটু খেয়াল করেন। কোন কোন একটা লেনদেন, কোন একটা ঘটনা লেনদেন হিসাবে চিহ্নিত হওয়ার পর, কোন একটা ঘটনা লেনদেন হিসাবে চিহ্নিত হওয়ার পর ওই ঘটনাটা মানে ওই লেনদেনটা হিসাবের প্রাথমিক বই, হিসাবের প্রাথমিক বই জাবেদাভুক্ত করতে ভুলে গেছেন, মানে জাবেদা করতে ভুলে গেছেন। তো যেটা জাবেদা করতে ভুলে গেছেন ওইটা কিন্তু খতিয়ান থেকে বাদ পড়ছে, আর যেটা খতিয়ান থেকে বাদ পড়ে ওইটা রেওমিলও বাদ পড়ে যায়। তাহলে এই ধরনের ভুলকে বাদ পড়ার ভুল বলে। বাদ পড়ার ভুলটা একটু খেয়াল করেন, বাদ পড়ার ভুলটা কি, না না না, করণিক ভুল কিন্তু মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন নামে লিখে এগুলো না। বাদ পড়ার ভুলটা একটু খেয়াল করেন। বাদ পড়ার ভুলটা হচ্ছে কোন একটা লেনদেন চিহ্নিত হওয়ার পর হিসাবের প্রাথমিক বই জাবেদা, মানে এই জাবেদাভুক্ত করতে আমরা ভুলে গেছি। তো যেটা জাবেদা থেকে বাদ পড়ছে এটা কিন্তু খতিয়ান করা থেকে বাদ পড়ছে, যেটা খতিয়ান করা থেকে বাদ পড়ছে ওইটা রেওমিল থেকে বাদ পড়ছে। কথা কি বুঝতে পারছেন?
আমি প্রশ্ন করি কি আপনাদেরকে আর আপনারা উত্তর দিন কি আমার বলেন। আমি আপনাদের প্রশ্ন করি কি আর আপনারা উত্তর দিন কি আমাকে বলেন। মেহেদি হাসান, আপনি কি প্রশ্ন করছেন? আপনার প্রশ্নের উত্তরটা বুঝিনি, আপনি আবার করেন। আপনার কোশ্চেনটা আমি বুঝিনি। আচ্ছা, বাদ পড়ার পরে, বাদ পড়া বলে পরে আসেন বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল মানে কোনো দাখিলা ভুল করা। মনে করেন আপনি কমিশন পেয়েছেন, মনে করেন কমিশন প্রাপ্তি, তো এই কমিশন প্রাপ্তিকে আপনি কমিশন প্রাপ্তি নামে না লিখে আপনি কমিশন প্রদান নামে লিখে ফেলছেন। কমিশন প্রদান নামে লিখছেন, ভাই আপনি পাইছেন কমিশন আর আপনি লিখে ফেললেন কমিশন প্রদান, তাহলে আপনি দাখিলাটাই পরিবর্তন করে দিচ্ছেন। তাহলে এটাকে বলে বেদাখিলার ভুল। এটাকে বলে কি? বেদাখিলার ভুল। এবার আসেন পরিপূরক ভুলটা কি? বেদাখিলার ভুল বুঝতে পারছেন কিনা? কমিশন প্রাপ্তি, আচ্ছা আপনি কমিশন পেয়েছেন, কমিশন প্রাপ্তি, আর আপনি লিখলেন কি কমিশন প্রদান। ভাই প্রাপ্তি আর প্রদান কি এক জিনিস? টোটালি ডিফারেন্ট। তাই এটা হবে বেদাখিলার ভুল। এবার আসেন পরিপূরক মানে উভয় পাশে ভুল। পরিপূরক ভুলটা মানে হচ্ছে উভয় পাশে ভুল হবে। পরিপূরক ভুল মানে উভয় পাশে। এই যে দেখেন, সাপোজ ধরে নেন আমি ক্রয় করছি 50,000 টাকার পণ্য, আমি 50,000 টাকার পণ্য ক্রয় করছি, বাট আমি লিপিবদ্ধ করছি মনে করেন 40,000 টাকা। এই যে দেখেন, এই যে আমি পণ্য ক্রয় করছি 50,000 টাকার, বাট আমি লিপিবদ্ধ করছি 40,000 টাকা। অপর পাশে আমি পণ্য বিক্রয় করছি ধরে নেন 60,000 টাকা, আর আমি লিপিবদ্ধ করছি 50,000 টাকা। তাহলে উভয় পাশে আমি ভুল করলাম কয় হাজার টাকার? 10,000 টাকার। তাহলে এই ভুলটাকে বলা হয় পরিপূরক ভুল। অর্থাৎ পরিপূরক ভুলটা হচ্ছে দুই পাশে ভুল হবে। আমার ডেবিট পাশে যত টাকার ভুল হবে ঠিক সেম টাকার ভুল আমি আবার ক্রেডিট পাশে করব, তাহলে এটাই হবে পরিপূরক ভুল। বলেন তো বুঝতে পারছেন কিনা? বলেন তো বুঝতে পারছেন কিনা? মেহেদি হাসান, সমাপনী থাকলে প্রারম্ভিক আসবে না কেন? কে বলছে আসবে না? সমাপনী থাকলে প্রারম্ভিক আসবে না মানে বুঝলাম না। এনে সমাপনী কই পাইলেন আপনি? ক্লাসটা প্রথম থেকে করে নিতে হবে আপনাকে আবার। নীতিগত ভুলটা, নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা, আবার মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন নামে লিখা। এটাই হচ্ছে নীতিগত ভুল। আসেন আমরা এমসিকিউ সমাধান করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার মাধ্যম কোনটি? রেওয়া মিল। এটা আমরা সবাই পারি। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার মাধ্যম কোনটি? রেওয়া মিল। এটা আমরা সবাই পারবো। এবার বলেন, সমাপনী মজুত পণ্য কখন রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে হয়? ভালো করে বুঝেন, এই যে আমি বুঝিয়ে দিচ্ছি। সমাপনী মজুত পণ্য এটা রেওয়া মিলে আসে না। সমাপনী মজুত পণ্য এটা রেওয়া মিলে আসবে না। কিন্তু কখন সমন্বিত রেওয়া মিলে আসবে জানেন? এই যে সমন্বিত ক্রয় থাকলে, ভালো করে বুঝেন, সমন্বিত ক্রয় মানে এই কথাটা যদি রেওয়া মিলে থাকে, নরমালি রেওয়া মিলে ক্রয় কথাটা থাকে, ক্রয়, কিন্তু এই ক্রয় কথাটার পরিবর্তে যদি প্রশ্নে সমন্বিত ক্রয় থাকে তখন ওই অঙ্কটার ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে। নরমালি সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। নরমালি সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না। কিন্তু যদি কোনো প্রশ্নে সমন্বিত ক্রয় কথাটা থাকে, সমন্বিত ক্রয়, তাহলে ওই অঙ্কটার ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে। তাহলে এই যে দেখেন অপশনে কিন্তু দেওয়া আছে, এই যে সমন্বিত ক্রয় থাকলে, কি থাকলে? সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে। বলেন তো এটা বুঝতে পারছেন কিনা? এখন আপনারা একটু কমেন্ট করে বলেন এটা বুঝতে পারছেন কিনা। সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে থাকে তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে
আসবে। এই যে দেখেন আমি মাত্রই কিন্তু আপনাদেরকে বুঝাইলাম, আর একটু আগেই কিন্তু আমি ওই যে সমন্বিত ক্রয় কিভাবে বাইর করে সেটা আমি আলোচনা করে দিছি। এখন বলেন বুঝতে পারছেন কিনা? যদি সমন্বিত ক্রয় কথাটা থাকে তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে। সমন্বিত ক্রয় না থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না। ক্লিয়ার? ক্লিয়ার? কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? এই যে দেখেন কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? প্রারম্ভিক নগদ তহবিল, এই যে প্রা টাকা, এই যে প্রা টাকা, এই যে প্রা টাকা আমি পেয়ে গেছি। এই যে প্রারম্ভিক, প্রা মানে প্রারম্ভিক, নগদ তহবিল মানে টাকা, তার মানে এটা রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে আসবে, আসবাবপত্র আসবে, সমাপনী ব্যাংক জমা অতিরিক্ত আসবে। তাহলে এটার উত্তর হবে ক। এবার বলেন রেওয়া মিলের ডেবিট দিকে কোনটা বসবে? রেওয়া মিলের ডেবিট পাশে কোন জিনিসটাকে বসাবেন? রেওয়া মিলের ডেবিট পাশে কোন জিনিসটা বসাবেন? এই যে দেখেন রেওয়া মিলের ডেবিট দিকে আপনারা কোন জিনিসটা বসাবেন একটু খেয়াল করেন। সম্পদ, এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। খরচ রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। অগ্রিম আয় রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে। অগ্রিম খরচ এটাও কিন্তু রেওয়া মিলের ডেবিট পাশে বসবে, কিন্তু মাঝখান দিয়ে একটা ক্রেডিট পাশে বসতেছে, তার মানে এটা হবে না, এটা বাদ। সম্পদ ডেবিট পাশে বসবে, খরচ ডেবিট পাশে, বকেয়া আয় ডেবিট পাশে, অগ্রিম খরচ ডেবিট পাশে। তার মানে আমরা উত্তর পেয়ে গেছি এই যে এইটা খ নম্বরটা। সম্পদ, খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ এগুলো সব ডেবিট পাশে বসে। এগুলো কি সব ডেবিট পাশে বসে। তাহলে উত্তর হচ্ছে বি। আশা করি বুঝতে পারছেন। বাকি দুইটা দেখার তো দরকার নেই। এবার দেখো কখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, মাত্রই কিন্তু আলোচনা করছি। কখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে? সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকলে, সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকলে, সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকলে। বলেন তো বুঝতে পারছেন কিনা? কখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে? কখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে? সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না, কিন্তু কখন এই সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে? যখন প্রশ্নে সমন্বিত ক্রয় থাকবে। সমন্বিত ক্রয় থাকলে, আমি আবারও বলতেছি, সমন্বিত ক্রয় কথাটা যদি থাকে তাহলে এটা রেওয়া মিলে আসবে। যদি সমন্বিত ক্রয় না থাকে তাহলে এটা রেওয়া মিলে আসবে না। এবার বলেন সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোন তথ্যটা সঠিক? সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোন তথ্যটা সঠিক? এই যে সমন্বিত ক্রয় মানে কি? বিক্রয় প্লাস সমাপনী মজুত পণ্য মাইনাস ক্রয় না। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, এই যে এটা সঠিক। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য, এটা হচ্ছে সমন্বিত ক্রয় বাহির করার সূত্র। এই যে আমি প্রথমেই কিন্তু আলোচনা করছি। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, যদি ক্রয় ফেরত থাকে বাদ দিব, না থাকলে এটা নিয়ে তো মাথা ব্যথার কোনো কিছু নেই। তার থেকে বাদ দিব কি? সমাপনী মজুদ। এই যে দেখেন এটা হচ্ছে সমন্বিত ক্রয় বাহির করার সূত্র। এটাই হচ্ছে সমন্বিত ক্রয় বাহির করার সূত্র। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমাকে একটু জানাবেন বুঝতে পারছেন? ভাই বুঝতে পারছেন কিনা একটু জানান প্লিজ। বুঝতে পারছেন কিনা একটু বলেন। সমন্বিত ক্রয় আবার আসছে, আবার আসছে। নিচের কোনটি সঠিক? এগুলো পারবেন আপনারা, এক জিনিস বারবার করে লাভ নেই। রেওয়া মিলের তৈরির উদ্দেশ্য কি? রেওয়া মিল তৈরির উদ্দেশ্য কি? দেখেন যে স্লাইড করছে চরমভাবে ভুল করছে, মানে এই বহুধাপ নির্বাচনের গুলোর ক্ষেত্রে। দেখেন রেওয়া মিল প্রস্তুতের উদ্দেশ্য হলো কি? ভুল ত্রুটি উদ্ঘাটন করা, ভুল ত্রুটি উদ্ঘাটন করা, ভুল ত্রুটি উদ্ঘাটন করা। 2, ফলাফল নির্ণয়ে সাহায্য করা, ফলাফল নির্ণয়ে সাহায্য করা। 3, দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করা, দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করা, দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ নিশ্চিত করা। এই জায়গায় সঠিক উত্তর হবে 1, 2, 3, যেটা এই জায়গায় দেওয়া নাই। 1, 2, 3
অর্থাৎ তিনটাই সঠিক উত্তর হইতো, যদি ওই জায়গায় দেওয়া নাই, তিনটাই সঠিক উত্তর। এবার আসো, নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? প্রারম্ভিক নগদ তহবিল রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, প্রারম্ভিক ব্যাংক তহবিল রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবে না, তবে সমাপনী ব্যাংক জমার অতিরিক্ত এটা রেওয়া মিলে আসবে। এমডি আকাশ মাহমুদ একটু আগে বলছো 3 নম্বরটা কিভাবে ভাই? রেওয়া মিলের উদ্দেশ্য দুতরফা দাখিলা পদ্ধতির নিয়োগ প্রয়োগ নিশ্চিত করা। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে ডেবিট ক্রেডিট দুইটা যে পাস, এটাকে নির্ধারণ করা। তো আমরা যদি রেওয়া মিল করি তাহলে খতিয়ানের উদ্বৃত্তগুলো কোনটা ডেবিট পাশে বসবে, কোনটা ক্রেডিট পাশে বসবে, এটাও সহজেই বুঝতে পারি, গাণিতিক শুদ্ধতা যাচাই হয়। তাই অবশ্যই 3টাই হবে আমার তখনকার সঠিক উত্তর। এবার বলেন, সমাপনী প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য কি? সহজ জিনিস, বলেন সমাপনী প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য কি? সমাপনী প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য কি? সমাপনী প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য কি? আয়, দায়, ব্যয় নাকি সম্পদ? এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য মানে পাবো, আমি রেওয়া মিল করানোর সময় এগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম। প্রাপ্য মানে পাবো, কার কাছে পাই? দেনাদারের কাছে, এটা আমাদের জন্য সম্পদ। প্রাপ্য মানে পাবো, অর্থাৎ প্রাপ্য কথাটা থাকলেই তোমাকে ধরে নিতে হবে এটা আমাদের জন্য সম্পদ, তাহলে এটা আমাদের জন্য সম্পদ। রেওয়া মিলের ক্রেডিট দিকে কোন আইটেমটা বসবে? রেওয়া মিলের ক্রেডিট দিকে কোন আইটেমটা তুমি বসাবে? এই যে দেখো, রেওয়া মিলের ক্রেডিট কলামে কোন দফাগুলো লিপিবদ্ধ হয়? এই যে ক্রেডিট পাশে বলছে অগ্রিম খরচ বকেয়া আয় না, বকেয়া আয় ক্রেডিট পাশে বসে, বাট অগ্রিম খরচ আবার ডেবিট পাশে বসে। অগ্রিম খরচ অগ্রিম আয় না, এটাও হবে না। এই যে দেখেন, বকেয়া খরচ এটা আমার জন্য দায়, ক্রেডিট পাশে বসবে। অগ্রিম আয় এটাও আমার জন্য দায়, ক্রেডিট পাশে বসবে। তাহলে সঠিক উত্তর এটা, এই যে গ, সঠিক উত্তর গ। বলেন তো বুঝতে পারছেন কিনা? সঠিক উত্তর কিন্তু গ। বলেন তো বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা বলেন ভাই, বুঝতে পারছেন কিনা বলেন, আর সময় নষ্ট করেন না। বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন এটা? কখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে? এই যে দেখেন, কখন সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়? যদি রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত থাকে। এটার মানে কি জানেন? একটু আগেই কিন্তু আমরা পড়ছি সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। আর আমি কিন্তু প্রথমেই তোমাদেরকে বলে নিয়েছি যে সমন্বিত ক্রয় এই কথা, বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। সমন্বিত ক্রয়কে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নামে ডাকি, বিক্রিত পণ্যের ব্যয় নামে ডাকি। তাহলে যদি রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় থাকে তাহলেই কিন্তু সমাপনী মজুত পণ্য আসবে। অর্থাৎ সমন্বিত ক্রয় কথাটা না লিখে এই জায়গায় বিক্রিত পণ্যের ব্যয় কথা লিখে দিচ্ছে, মানে একটু ঘুরিয়ে দিচ্ছে তারা। তাই তোমাকে ধরে নিতে হবে যদি রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী মজুত পণ্য আসবে। কি আসবে? সমাপনী মজুত পণ্য আসবে। বলো তো বুঝতে পারছো কিনা? দেখো, সমন্বিত ক্রয় কথাটা যেই কথা, বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। সমন্বিত ক্রয় কথাটা যেই কথা, বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। বুঝতে পারছেন কিনা একটু বলবেন, বুঝতে পারছেন কিনা একটু বলবেন। বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, বুঝতে পারছেন কিনা একটু জানাবেন প্লিজ। এবার দেখেন, রেওয়া মিল মানেই এসব এমসিকিউ। নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? রেওয়া মিল মানেই আমি তো বললাম যে আমার বেসিক বিষয়গুলো যাদের কাছে থাকবে এমসিকিউ নিয়ে তাদের কোনো সমস্যা নাই, এমসিকিউ ইজিলি পারবে। এই যে দেখেন, নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? হয় না বলতে সমাপনী নগদ তহবিল এটা রেওয়া মিলে আসবে, সমাপনী ব্যাংক জমা এটাও রেওয়া মিলে আসবে, প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স এটা রেওয়া মিলে আসবে না, কারণ টাকা রেওয়া মিলে আসে না। প্রারম্ভিক মজুত পণ্য এটা রেওয়া মিলে আসবে। এই যে মজুত পণ্য বলছে ভাই, পণ্যের ক্ষেত্রে প্রারম্ভিকটা আসে,
আর টাকার ক্ষেত্রে প্রারম্ভিকটা আসে না। এই যে দেখেন ব্যাংক ব্যালেন্স টাকা প্রারম্ভিক আছে, এটা আসবে না। কিন্তু এই যে দেখেন নগদ তহবিল সমাপনী আসবে, টাকার ক্ষেত্রে সমাপনীটা আসবে, এটা 100% শিওর। তাহলে বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন। আবার বলছে নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়, এবার বলছে নিচের কোনটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে, নিচের কোনটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে। এই যে দেখো প্রারম্ভিক নগদ তহবিল এটা রেওয়া মিলে আসবে না, সমাপনী নগদ তহবিল এটা রেওয়া মিলে আসবে, প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়া মিলে আসবে না, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসবে না। তাহলে সঠিক উত্তর খ। বুঝতে পারছেন কিনা বলেন। এই এমসিকিউ গুলো পারলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই। দেখেন এটা একটু কঠিন আছে, বলেন এটা কি হবে। জনাব আরিফ খান জুলাই 31, 2014 তারিখে 12% সুদে 1 লক্ষ টাকা সোনালী ব্যাংকে স্থায়ী হিসাবে বিনিয়োগ করেন, অর্থাৎ তিনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন 12% সুদে। তার মানে এটার উপর আমাদেরকে 12% ধরতে হবে। ওকে ফাইন। এবার 2014 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল তৈরি করার সময় দেখলেন যে বিনিয়োগের অনাদায় সুদ হিসাবভুক্ত হয়নি। বিনিয়োগের অনাদায় সুদ রেওয়া মিলে বসবে, রেওয়া মিলের কোথায় বসবে। এবার আসেন বিনিয়োগের অনাদায় সুদ এটা আমার জন্য সম্পদ, বিনিয়োগের অনাদায় সুদ আয় বকেয়া। বিনিয়োগের অনাদায় সুদ মানে কি জানেন, আয় বকেয়া। বিনিয়োগের সুদ মানে আয়, যেহেতু এটা অনাদায় রয়ে গেছে মানে বকেয়া, এটা সম্পদ, এটা ডেবিট পাশে বসবে। এই যে পেয়ে গেছি ডেবিট পাশে বসবে, তো দুইটাই তো ডেবিট পাশ আছে। এবার তাহলে কি 5000 হবে না 6000 হবে, এটা আমরা বাইর করি। এই যে 1 লক্ষের উপরে যদি আমি 12% ধরি তাহলে আমার আসবে 12,000 টাকা। এবার আমি বিনিয়োগ করছি কত তারিখে, জুলাই 31 জুলাই, তাহলে জুলাই কিন্তু হবে না, জুলাই বাদ। জুলাইয়ের পর থেকে আমাকে গণতে হবে। এই যে জুলাইয়ের পরে কি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে আমি সুদ পাবো মাত্র 5 মাসের। তাহলে 5 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, তাহলে আমি 5000 টাকা সুদ পাবো। এই যে 5000 টাকা, উত্তর হবে ক নাম্বার 5000। যারা 6 বলছেন তারা কিন্তু ধরা খেয়ে গেছেন, যারা 6 বলছেন তারা ধরা খেয়ে গেছেন। আপনি এই জায়গায় দেখেন আপনি বিনিয়োগ করছেন 31 তারিখ, তাহলে 31 তারিখ যদি আপনি বিনিয়োগ করেন তাহলে ওই মাসের সুদ আপনি কিভাবে পান, আপনি তো সুদ পাবেন না। যদি বিনিয়োগটা জুলাইয়ের 1 তারিখে করত, যদি বিনিয়োগটা জুলাইয়ের 1 তারিখে করত তাহলে আপনি সুদ পাইতেন, কিন্তু বিনিয়োগটা জুলাইয়ের 1 তারিখে করে নাই, বিনিয়োগ করছে 31 তারিখ, তাহলে এই মাস কিন্তু গণনা করা যাবে না, এই মাসের পর থেকে গণনা করতে হবে। বলেন বুঝতে পারছেন কিনা, বলেন বুঝতে পারছেন কিনা। বলেন বুঝতে পারছেন কিনা, একটু জানাবেন বুঝতে পারছেন কিনা। বলেন ক্লাসে আছেন আপনারা, বুঝতে পারছেন, বুঝতে পারছেন। এটা কথা বলতে হবে তো ভাই, না বললে কিভাবে বুঝবো যে বুঝতে পারছেন, কথা বলা লাগবে না। কোন ধরনের ভুল হওয়া সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে, কোন ধরনের ভুল হওয়া সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে। এই যে দেখেন কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে, কোন ধরনের ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে। 1 করণিক ভুল, নীতিগত ভুল, দুইটাই কিন্তু সঠিক হয় এই জায়গায়, তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুল করণিক ভুলের ভিতরে এই যে দেখো করণিক ভুলের ভিতরে তো 4টা আছে, তাই না, তার মানে উত্তর হবে এই জায়গায় নীতিগত ভুল। নীতিগত ভুল ক না খ, নীতিগত ভুল। কোন ধরনের ভুলের জন্য রেওয়া মিল মিলে যাবে সেটা হচ্ছে নীতিগত ভুল, নীতিগত ভুল, নীতিগত ভুল, নীতিগত ভুল। এমডি নিলয় চৌধুরী তোমাকে 3 দিনের জন্য আমি ক্লাস থেকে বাহির করে দিলাম। ওকে, আমি নিলয় চৌধুরীকে তোমাকে আমি সাসপেন্ড করলাম 3 দিনের জন্য, ব্লক, আমি তোমাকে ব্লক করে দিলাম। এমডি নিলয় চৌধুরী তুমি আমাকে
মেসেজ দিবা, আমি 3 দিন পরে তোমাকে মেসেজটা খুলবো। ওকে ফাইন। নিলয় চৌধুরীকে আমি ব্লক করলাম 3 দিনের জন্য। এমডি নিলয় চৌধুরী, তাকে আমরা ব্লক করে দিলাম 3 দিনের জন্য, শুধুমাত্র একটা ফাউল মেসেজ দেওয়ার জন্য। নিলয় চৌধুরী, যদি হৃদয় থাকো, হৃদয় আমার সাথে একটু কথা বলো। হৃদয় যদি থাকে আমাকে একটা মেসেজ দিবা। এমনি নিলয় চৌধুরী, তোমাকে আমি 3 দিনের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করলাম। তুমি ক্লাসে, তোমাকে 3 দিনের জন্য আমি ক্লাস থেকে সাসপেন্ড করলাম। বেসিক বইটা নিবা হচ্ছে তুমি আমাদের নাম্বারে টাকাটা সেন্ড মানি করে পেজে নক দাও বা হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলেই কিন্তু হবে। কেমন? এমডি নিলয় চৌধুরী, তুমি বেশি বার্গেটিং করলে তোমাকে আমি আরো বেশি দিনের জন্য ব্লক করব। অলরেডি তুমি ব্লক, তোমার মেয়াদটা আমি আরো বাড়াই দিচ্ছি। ওকে, নিচের উদ্দীপকটা পড়ি আমরা। এই যে দেখো, মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা ভুলে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যে দেখেন, মেশিন সংস্থাপন ব্যয়, এই যে মেশিন সংস্থাপন করছি আমি, তো মেশিন যদি আমি সংস্থাপন করি তাহলে আমাকে কিন্তু মেশিন নামে লিখতে হবে। কারণ একটা স্থায়ী সম্পদ ক্রয় করার পর ওই স্থায়ী সম্পদটাকে ব্যবহার উপযোগী করে গড়ে তোলার জন্য তার পিছনে যেই ব্যয়গুলো করি ওই ব্যয়গুলোকে সম্পদ নামে লিখতে হবে। তাহলে এই যে দেখেন, সংস্থাপন ব্যয়, এটাকে কিন্তু মজুরি নামে লেখা যাবে না। সংস্থাপন ব্যয় এটা তো মেশিন, মানে এটা সম্পদ নামে লিখতে হবে। তো আমি সম্পদ নামে না লিখে আমি মজুরি নামে লিখছি, তার মানে আমি কি ভুল করলাম? সম্পদকে আমি ব্যয় নামে লিখলাম। সম্পদ আমার জন্য মূলধন জাতীয় লেনদেন, কিন্তু আমি ব্যয় নামে লিখছি, ব্যয় মানে মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমি যেই ভুলটা করছি এটা হচ্ছে নীতিগত ভুল, হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করছি, তাই এটা হবে নীতিগত ভুল। কেমন? বুঝতে পারছো কিনা বলো? কমেন্ট করার আগে 10 বার চিন্তা করবা যে কি করতেছো। এবার বলো এটা কি হবে, এবার বলো। নিচের উদ্দীপকটি পড়তে বলছে। 28 আর 29 নাম্বার প্রশ্নের সমাধান। একজন হিসাবরক্ষক ভুলবশত ক্রয় হিসাব 50,000 টাকার স্থলে 40,000 টাকা লিখলেন এবং বিক্রয় হিসাব 94,000 টাকার স্থলে 84,000 টাকা লিখেন এবং রেওমিল মিলে যায়, রেওমিলের দুই পাশে মিলে যায়। ওকে ফাইন। 28 নম্বর প্রশ্নটা কি বলছে? উদ্দীপকের আলোকে রেওমিলের প্রকৃত যোগফলের সাথে নির্ণয়কৃত যোগফলের পার্থক্য কত হবে? পার্থক্য কয় টাকা হবে? দেখো, আমি ডেবিট পাশেও কিন্তু 10,000 টাকা ভুল করছি, আমি ক্রেডিট পাশেও কিন্তু 10,000 টাকা ভুল করছি। তার মানে উভয় পাশে আমার ভুলের পরিমাণটা 10,000 টাকা। তোমরা আবার 10, 10, 20 যোগ করো না কিন্তু, তোমরা আবার 10, 10, 20 যোগ করো না কিন্তু। এই যে দেখো, এটাকে বলা হয় পরিপূরক ভুল, আর এটাকে বলা হয় কি? পরিপূরক ভুল। এটাকে বলা হয় পরিপূরক ভুল। কয় হাজার টাকা? 10,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এমনি আকাশ মাহমুদ, 28 বুঝলাম না। 28 না বুঝলে তো আর কিছু করার নাই, না বুঝলে তুমি লাস্টে জয়েন করছো। এই যে দেখো, এই জায়গায় কি বলছে, আমি 50,000 টাকার পরিবর্তে লিখছি 40,000 টাকা, আর এই জায়গায় 94,000 টাকার পরিবর্তে লিখছি 84,000 টাকা। তাহলে আমি ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে আমি কয় হাজার টাকার ভুল করছি? 10,000 টাকা। তো পরিপূরক ভুলের সংজ্ঞাটা কি ছিল? ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে
যদি তুমি সমপরিমাণ ভুল করো তাহলে এটা পরিপূরক ভুল। অর্থাৎ ডেবিট পাশে তোমার লেখার কথা ছিল 50, লিখছো 40, কম লিখছো 10,000। ক্রেডিট পাশে লেখার কথা ছিল 94,000, লিখছো 84,000, এই জায়গায় 10,000 টাকা কম। তাহলে বুঝতে হবে এটা হচ্ছে পরিপূরক ভুল। হ্যাঁ, পরিপূরক ভুল। পরিপূরক মানে দুই পাশে লেখার ভুল, কিন্তু দুই পাশে হয় না ভাই। লেখার ভুল এক পাশে ভুল হবে, আর পরিপূরক ডেবিট পাশে ভুল, ক্রেডিট পাশে ভুল, আর ভুলের পরিমাণটা হবে সমপরিমাণ। ডেবিট পাশে যত টাকার ভুল হবে, ক্রেডিট পাশে ঠিক তত টাকার ভুলে তুমি করবা। আসমা বেগম, 20 হলো না কেন ভাই? 20 হবে কেন? 20 হবে কেন? আমি কি উভয় পাশে 20,000 টাকার করে ভুল করছি? এই যে দেখো, ডেবিট পাস ক্রেডিট পাস উভয় পাশে আমার ভুলের পরিমাণটা কত? 10,000 টাকা করে ভুল করছি। তুমি কেন যোগ করতে যা 20,000 বানাবা? শেষ, আমরা আরেকটু করব, আমরা এখনই নামাজের জন্য ছুটি দিয়ে দিব। দেখো এবার এটা বড় 29 নম্বরটা। এই যে একটু আগে যে আমরা 28টা করলাম একই উদ্দীপকে, হিসাব রক্ষক কোন ধরনের ভুল করছেন? মাত্রই তো বললাম পরিপূরক ভুল। হিসাব রক্ষক কোন ধরনের ভুল করছে? পরিপূরক ভুল। হিসাব রক্ষক এটাকে কোন ধরনের ভুল করছে? পরিপূরক ভুল করছে। একটু আগে বললাম হিসাব রক্ষক কোন ধরনের ভুল করছে? পরিপূরক ভুল। ওকে, আমরা দুইটা করে সমাধান দিয়ে দিচ্ছি 5 মিনিটের ভিতরে। এবার বলেন এটা কোন ধরনের ভুল? দালানের মেরামত খরচ দালান কোটা হিসাবে ডেবিট করা হলো, কোন জাতীয় ভুল? দেখেন, দালানের মেরামত, আমি দালান মেরামত করছি, তাহলে আমাকে মেরামত নামে লিখার কথা ছিল, মেরামত নামে লিখার কথা। আর আমি মেরামত নামে না লিখে আমি কি নামে লিখছি? দালান কোটা নামে লিখছি, দালান কোটা, দালান কোটা। তাহলে মেরামত এটা তো ব্যয়, ব্যয় নামে না লিখে আমি সম্পদ নামে লিখে ফেলছি। তাহলে আমি যে ভুলটা করলাম সেটা হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুল মানে কি? মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন নামে লিখা, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন নামে লিখা। কথা কি বুঝতে পারছো কিনা আমাকে বলবা। এবার দেখো, অফিস সরঞ্জাম ক্রয় যদি তুমি ক্রয় হিসাবে ডেবিট করো, এটা কোন ধরনের ভুল? দেখো সেম জিনিস আবার, অফিস সরঞ্জাম এটা আমার জন্য সম্পদ, আমি অফিস সরঞ্জাম নামে লিখার কথা ছিল, না লেখা আমি ভুলে ক্রয় নামে লিখছি। ক্রয় মানে কি? ব্যয়, অর্থাৎ সম্পদকে ব্যয় নামে লিখে ফেলছি। তাহলে এটাও কিন্তু নীতিগত ভুল। এটাও কি নীতিগত ভুল? এটাও কি নীতিগত ভুল? এবার দেখো এটা কি হবে। মিরাজ এন্ড সন্স হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেও মিলে পণ্য ক্রয় 50,000 টাকার পরিবর্তে 60,000 টাকা লিখছো, 10,000 টাকা বাড়াই লিখছো। পণ্য বিক্রয় 70,000 টাকার পরিবর্তে 80,000 টাকা লিপিবদ্ধ করছো। এই ভুল থাকা সত্ত্বেও রেও মিল মিলে গেল। মিরাজ এন্ড সন্স এর ভুলটি কোন ধরনের ভুল? পরিপূরক ভুল। উভয় পাশে আমি 10,000 টাকা করে ভুল করছি, উভয় পাশে আমি 10,000 টাকা করে ভুল করছি। ডেবিট পাশেও 10,000 টাকা, ক্রেডিট পাশেও 10,000 টাকা। তাহলে উভয় পাশে আমি কয় হাজার টাকার ভুল করছি? 10,000 টাকার করে ভুল করছি। এই ভুল থেকে দুইটা কোশ্চেন আসবে 100% শিওর। মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় নামে লিখা কোন ধরনের ভুল? নীতিগত ভুল। মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন নামে লিখা নীতিগত ভুল। কোন ধরনের ভুল? নীতিগত ভুল। এই যে যারা প্রশ্ন করছেন লেখার ভুল কোনটা, এই যে দেখেন 328 টাকা লেখার কথা, আপনি 328 না লিখে আপনি লিখে ফেলছেন 382। এই যে ভুলটা আপনি করলেন, এই ভুলটার নামে হচ্ছে ভাই লেখার ভুল। লেখার ভুল কার ভুল? লেখার ভুল। দেখেন বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে লেখার ভুল। এই যে দেখেন 328 টাকার জায়গায় আমি 382 টাকা লিখছি, তাহলে আমি কি লিখতে গিয়ে ভুল করছি না? তাহলে এটা হচ্ছে লেখার ভুল। কার ভুল? লেখার ভুল। দেখেন কোন ভুলগুলো থেকে বেশি কোশ্চেন আসে। হিসাব রক্ষকের অসতর্কতার ফলে রেও মিলের প্রাপ্য হিসাব মানে দেনাদার 30,000 টাকার পরিবর্তে 33,000 টাকা লিখছেন। অন্যদিকে ক্রয় 53,000 টাকার পরিবর্তে আপনি 50,000 টাকা লিখছেন। এই যে দেখেন আপনি কিন্তু একই ভুল করছেন, তাই না? তাহলে এটাকে বলা হয় পরিপূরক ভুল, মানে একই টাকার ভুল কিন্তু আপনি করে ফেলছেন। তাহলে এটা হবে কি? পরিপূরক ভুল।
দেখেন 5,000 টাকার একটি লেনদেন 500 টাকায় লেখা হলে তা কোন ধরনের ভুল? দেখেন লেখার কথা ছিল 5,000 আর আপনি লিখছেন কত 500, তাহলে এই ভুলটাকে আপনি কি বলবেন? অবশ্যই লেখার ভুল বলবেন। এটাকে কি ভুল বলবেন? লেখার ভুল বলবেন না? অনেকে বলতেছে বাদ পড়ার ভুল। কেন বাদ পড়ার ভুল হবে? কি বাদ গেছে আমাকে বলেন। আপনি লিখতে গিয়ে ভুল করছেন ভাই, শূন্য একটা কম দিচ্ছেন। এই যে 5,000 লেখার কথা আপনি লিখছেন 500। দেখেন যে ভুল হিসাব বিজ্ঞানের রীতিনীতি লঙ্ঘন করে, যে ভুল হিসাব বিজ্ঞানের রীতিনীতিকে লঙ্ঘন করে তাকে কি বলে জানো? নীতিগত ভুল বলে। যে ভুল হিসাব বিজ্ঞানের নীতিকে লঙ্ঘন করে তাকে নীতিগত ভুল বলে। এই যে দেখেন যে ভুল হিসাব বিজ্ঞানের রীতিকে লঙ্ঘন করবে এটাই নীতিগত ভুল। দেখেন অফিস কক্ষের চুনকাম দালান কোটা হিসাবে ডেবিট করা হয়েছে। তো অফিস কক্ষের চুনকাম এটা দালান কোটা হিসাবে ডেবিট করার ফলে কোন ধরনের ভুল হয়েছে? নীতিগত ভুল হয়েছে। ভাই অফিস কক্ষের চুনকাম এটাকে মেরামত নামে লিখার দরকার, মেরামত। তাহলে মেরামত নামে না লিখে আমি দালান কোটা নামে লিখছি। তাহলে আমি কি করলাম? নীতিগত ভুল করলাম। কি ভুল করলাম? নীতিগত ভুল। দেখেন কামাল সাহেব 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন এবং সংস্থাপন ব্যয় বাবদ 10,000 টাকা পরিশোধ করেন, কিন্তু সংস্থাপন ব্যয়কে মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে। এই যে সংস্থাপন ব্যয়টাকে আমি মজুরি হিসাবে ডেবিট করে ফেলছি। এখন আপনারাই বলেন এটা কোন ধরনের ভুল? সংস্থাপন, যেহেতু মেশিন সংস্থাপন করতে গিয়ে মেশিন সংস্থাপন করছি, তাহলে এই সংস্থাপনটাকে আমার মেশিন নামে লেখার কথা ছিল। আমি মেশিন নামে না লিখে এই সংস্থাপনকে আমি মজুরি নামে লিখছি। তাহলে আমি কি করলাম? নীতিগত ভুল করলাম। তার মানে আমরা বারবার একটা জিনিস আমি বুঝতে পারতেছি, হ্যাঁ আমাদের ই টেস্ট পেপারটা কিন্তু আপডেট হয়েছে। আপনারা চাইলে ই টেস্ট পেপারটা নিতে পারেন। ই টেস্ট পেপার এখন পূর্ণাঙ্গ আপডেট, ফুল সবকিছু আছে ই টেস্ট পেপারের ভিতরে। বাদ পড়ার ভুল মানে যেটা বাদ পড়ে যায়, বাদ পড়ার ভুল মানে যেটা জাবেদা থেকে বাদ পড়ে যায় ওইটাকে বাদ পড়ার ভুল বলে। বাদ পড়ার ভুল মানে যেটা জাবেদা থেকে বাদ পড়ে যায় ওইটাকে বাদ পড়ার ভুল বলে। কেমন? তোমরা চাইলে ই টেস্ট পেপারটা নিতে পারো। দেখো মাত্র 500 টাকায় তুমি সবকিছু পাচ্ছ। দেখো জনাব মিরাজ 1 জানুয়ারি 2016 তারিখে 1 লক্ষ টাকায় একটি যন্ত্রপাতি ক্রয় করেন। উক্ত যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 20,000 টাকা। এই জায়গায় বলছে দেখো 40 নম্বরটা, যন্ত্রপাতি ক্রয় ভুলবশত আমি আসবাবপত্র নামে লিখে ফেলছি। এটা কি ভুল বলতো? দেখো লেখার কথা যন্ত্রপাতি আর আমি ভুলে লিখছি কি আসবাবপত্র। লেখার কথা যন্ত্রপাতি, আমি ভুলে লিখছি কি আসবাবপত্র। তাহলে এটা হবে কি লেখার ভুল। এটা কোন ধরনের ভুল? লেখার ভুল। এটা কোন ধরনের ভুল? লেখার ভুল। এটা নীতিগত ভুল হবে কিভাবে? ভাই যন্ত্রপাতিকে ভুলে আমি আসবাবপত্র নামে লিখছি, তাহলে এটা কোন ধরনের ভুল? লেখার ভুল। এবার এটা বলেন এটা কি হবে? এটা একটু কঠিন আছে। দেখেন সংস্থাপন ব্যয় মজুরি হিসাবে ডেবিট করা হলে আয় বিবরণীতে কি প্রভাব ফেলবে? সংস্থাপন ব্যয় এটাকে ভুলে আমি মজুরি নামে লিখে ফেলছি। ভাই সংস্থাপন ব্যয়কে কিন্তু মজুরি নামে লেখা যায় না। তো আমি যে মজুরি নামে লিখলাম, এই মজুরি আমার কোন ধরনের ব্যয়? মজুরি কিন্তু আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। ভালো করে বুঝেন, মজুরি আমার জন্য কোন ধরনের ব্যয়? মজুরি আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এবার বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে আমি কি বাহির করি? মোট মুনাফা বাহির করি। তাহলে আমি যে মজুরি নামে লিখে ফেললাম, তাহলে আমার এই জায়গায় ব্যয় কি পাইছে? বৃদ্ধি পাইছে।
সংস্থাপন ব্যয়কে যে আমি মজুরি নামে লিখে ফেলছি, তাহলে আমার মজুরি নামক ব্যয় কি পাইছে? বৃদ্ধি পাইছে। মজুরি নামক ব্যয় বৃদ্ধি পাওয়া মানে বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পাওয়া, আর বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পাওয়া মানে আমার মোট মুনাফা হ্রাস পাওয়া। এই যে মোট আয় হ্রাস পাবে, মোট আয় হ্রাস পাবে। বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা, তাহলে আমরা বাকিগুলো আশা করি তোমরা পারবা। বাকি যেগুলো আছে আরো কয়টা আছে একটু দেখি আমরা। হ্যাঁ, বাকিগুলো তোমরা পারার কথা ইনশাল্লাহ। এই প্রত্যেকটা এমসিকিউ আমার বইয়ে আছে, প্রত্যেকটা এমসিকিউ, আরো 5-7টা এমসিকিউ রয়ে গেছে, এগুলো আলোচনা করতে পারলাম না আমরা। হ্যাঁ, তো বাকি এমসিকিউ গুলো ইনশাল্লাহ পরে আমরা আলোচনা করব। তাহলে এই জায়গায় আমরা শেষ করি, কারণ আমরা সবাই নামাজে যাব নাকি। এই জায়গায় তাহলে আমরা ক্লাসটা শেষ করি। ওকে, তাহলে আমরা আর কোনো প্রশ্ন করবেন কেউ? কারো কোনো প্রশ্ন? কেউ কি কোনো প্রশ্ন করতে চান? এক্সাম দিব 10:30টায়। আমরা এক্সাম দিব 10:30টায়, 10:30টায় লিঙ্ক দিব। জি, সবগুলো বই একসাথে কিনা যাবে, সবগুলো বই একসাথে কিনা যাবে। বই কিভাবে কিনবেন এটা নিয়ে আমি কথা বলছি, এই যে আবার দিয়ে দিলাম লিঙ্কটা, দেখেন সবগুলো বই একসাথে কিনা যাবে, সমস্যা নেই। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নতুন আরেকটি অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।